আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাথ উইপেনের কেমিস্ট্রি সিরিজের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরমাণু মডেল কিংবা অ্যাটমিক মডেল সম্পর্কে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রত্যেকটি বিজ্ঞানী পরমাণুর গঠন সম্পর্কে যে সিদ্ধান্তে উপনীত হন তাই হলো পরমাণুর মডেল বা অ্যাটমিক মডেল। তেমনি তিনজন পৃথক পৃথক বিজ্ঞানী পরমাণুর গঠন সম্পর্কে আলাদা আলাদাভাবে বিশেষ ধরনের কিছু মতবাদ ব্যক্ত করেন। তাদের মধ্যে রয়েছেন স্যার জে জে থমসন, আর্নেস্ট রাদারফোর্ড এবং নিলস বোর। এই তিনজন বিজ্ঞানী পরমাণুর গঠন সম্পর্কে পৃথক পৃথকভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মতবাদ প্রকাশ করেন, আর তাদের নাম অনুসারেই তাদের মডেলগুলোকে নামাকরণ করা হয়। থমসনের মডেলকে বলা হয় থমসন মডেল, রাদারফোর্ডের মডেলকে বলা হয় রাদারফোর্ডের মডেল এবং বোর মডেলকে বলা হয় বোর পরমাণু মডেল। আজকে আমরা আলোচনা করব থমসনের পারমাণবিক মডেল সম্পর্কে বা থমসনের পরমাণু মডেল সম্পর্কে। তাহলে চলেন শুরু করা যাক। শুরুতে আমরা আলোচনা করব থমসন মডেল। থমসন মডেল আমরা ইতিপূর্বে জেনেছি যে স্যার জে জে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। স্যার জে জে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন। পরবর্তী এক বছর পরে 1898 সালে তিনি পরমাণুর গঠন সম্পর্কে এক ধরনের মতবাদ প্রকাশ করেন। তিনি বলেছিলেন যে পরমাণু হলো এমন এক ধরনের ধনাত্মক গোলক যার মধ্যে সমান সংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নির্দিষ্ট দূরত্বে সজ্জিত থাকে। কি বলেছিলেন? পরমাণু হলো এমন এক ধরনের ধনাত্মক গোলক যার মধ্যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নির্দিষ্ট দূরত্বে সজ্জিত থাকে এবং এই ধনাত্মক এবং ঋণাত্মক আধানযুক্ত কণিকার সংখ্যা বিভিন্ন মৌলে বিভিন্ন রকম হয়। অর্থাৎ তিনি বলেছিলেন যে এই পরমাণুটা হলো এক ধরনের ধনাত্মক গোলক। পরমাণু হলো এক ধরনের ধনাত্মক গোলক যার ভেতরে সমান সংখ্যক ঋণাত্মক কণিকা নির্দিষ্ট দূরত্বে সজ্জিত থাকে। এই ঋণাত্মক কণিকাগুলো ছিল ইলেকট্রন এবং ধনাত্মক যে গোলকের কথা বলা হয়েছে তা ছিল মূলত প্রোটন। তাহলে বিজ্ঞানী থমসন বলেছিলেন যে পরমাণু হলো এমন এক ধরনের ধনাত্মক গোলক যার মধ্যে নির্দিষ্ট সংখ্যক ঋণাত্মক কণিকা নির্দিষ্ট দূরত্বে সজ্জিত থাকে এবং বিভিন্ন মৌলে এই সংখ্যাগুলো বিভিন্ন রকম হয়। বিজ্ঞানী থমসন এই মডেলটাকে পুডিং এর সাথে তুলনা করে। কিসের সাথে তুলনা করে? পুডিং এর সাথে তুলনা করে। অর্থাৎ আপনি যদি পুডিং দেখেন, পুডিং এর ভেতরে বা পুডিং এর বাইরে বিভিন্ন ধরনের কিশমিশ জাতীয় বা বাদাম জাতীয় পদার্থ ছড়াই ছিটায় থাকে। এজন্য এই মডেলকে বলা হয় প্লাম পুডিং মডেল। এছাড়া আপনি যদি তরমুজকে কাটেন, আপনি এই ধরনের একটা অর্ধবৃত্তাংশ পাবেন। সেখানে তরমুজের বীজগুলো বা তরমুজের যে সিডগুলো রয়েছে, এগুলোকে বিভিন্নভাবে ছড়াই ছিটায় থাকে। অর্থাৎ এই মডেলটাকে যেহেতু তরমুজের সাথেও তুলনা করা হয়, তাই এই মডেলের নাম দেওয়া হয়েছে তরমুজ মডেল। আশা করছি থমসন মডেলটা তোমাদের কাছে ক্লিয়ার। এবারে আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু সম্পর্কে বা পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে এক ধরনের মডেল প্রস্তাবনা করেন, যা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড পরমাণুর মডেল প্রকাশ করার পূর্বে 1910 সালে আলফা কণা পরীক্ষা করেন। 1910 সালে আলফা কণা পরীক্ষা করেন, যা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে পরিচিত। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে তিনি পরমাণুর গঠন সম্পর্কে ধারণা প্রকাশ করেন। তাহলে চলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কি সেটা আগে জেনে নেওয়া যাক। তাহলে এখান থেকে আমি যদি বলি যে আলফা কণাটা কি, আলফা কণা হলো হিলিয়াম পরমাণু হতে দুইটি ইলেকট্রন সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায় তাকে আলফা কণা
বলে। তাহলে আলফা কণা হলো হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায় তাকে আমরা কি বলবো, আলফা কণা বলবো। অর্থাৎ হিলিয়াম এই পরমাণুটা থেকে দুটা ইলেকট্রনকে সরিয়ে নিলে যে আমরা দ্বিধনাত্মক হিলিয়াম একটা নিউক্লিয়াস পাবো, এই হিলিয়াম নিউক্লিয়াসটাকে বলা হয় আলফা কণা বলা হয়। কি বলা হয়? আলফা কণা বলা হয়। রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে। এই পরীক্ষার উপকরণ ছিল উপকরণ ছিল আলফা কণা। উপকরণ ছিল আলফা কণা। আলফা কণা কি আমরা একটু আগে জেনেছি। এবং আলফা কণা হলো এক ধরনের যৌগিক কণিকা। আলফা কণা হলো এক ধরনের যৌগিক কণা এবং এর গতি প্রচন্ড। আলফা কণার গতি হচ্ছে 1.0 ইন্টু 10⁻7 ms ইনভার্স 1 থেকে 2.5 ইন্টু 10⁻7 ms ইনভার্স 1 পর্যন্ত। এবং এই আলফা কণার ভর হচ্ছে 4। এই আলফা কণাতে দুইটি প্রোটন ও দুইটি নিউট্রন বিদ্যমান। তাহলে আলফা কণা সম্পর্কে জানা শেষ। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় প্রধান উপকরণটা ছিল আলফা কণা, যা কি যৌগিক কণা এবং প্রচন্ড গতির মান দেওয়া আছে এবং এর ভর হচ্ছে 4। এখানে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন পাওয়া যায়। আমরা নিউট্রন বের করতে শিখছি। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা মাইনাস করলে আমরা কি পাবো? নিউট্রন সংখ্যা পাবো। ওই যে সূত্র ছিল ভর সংখ্যা A = প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারি? খুব সহজেই নিউট্রন সংখ্যা বের করে ফেলতে পারি। এবং দ্বিতীয় উপকরণ ছিল সোনার পাত। এই সোনার পাত ছিল পাতলা। এর পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার অথবা 4 ইন্টু 10⁻³ ন্যানোমিটার। আলফা সোনার পাতের পুরুত্ব ছিল এইটুকু। এবং 3 নম্বর উপকরণ ছিল জিঙ্ক সালফেট পর্দা। এই পর্দার কাজ কি ছিল? এই পর্দার কাজ ছিল অনুপ্রভা সৃষ্টি করা। তাহলে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ব্যবহার করার জন্য আলফা কণা, পাতলা সোনার পাত এবং জিঙ্ক সালফেট অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। অর্থাৎ এই পদার্থটা কি করে? এই জিঙ্ক সালফেট আবরণ বা পর্দাটা কি করে? এই প্রচন্ড গতিসম্পন্ন আলফা কণাটা সোনার পাত ভেদ করে সেখানে আলোক ছটা বা আলোক উৎসের যে আবরণ বা চিহ্নগুলো সেগুলোকে ফুটিয়ে তুলে হচ্ছে এই জিঙ্ক সালফেট পর্দা। এই 3 উপকরণ নিয়ে তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন। পরীক্ষাটা ছিল এরকম যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন এই 3 ধরনের উপকরণ নিয়ে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তাহলে চলো এবার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা আলোচনা করা যাক। বিজ্ঞানী রাদারফোর্ড পাতলা এক ধরনের স্বর্ণপাতের উপর দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ আলফা কণাকে পরীক্ষা করে এবং এখানে জিঙ্ক সালফেট এক ধরনের অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা ব্যবহার করে, যা পরমাণুর উপরে আলোক ছটা বা আলোক রাশির চিহ্নকে ফুটিয়ে তোলে। ঠিক আছে। রাদারফোর্ড দ্বিধনাত্মক আলফা কণাকে স্বর্ণপাতের উপর নিক্ষেপ করেন। রাদারফোর্ড স্বর্ণপাতের উপর আলফা কণাগুলোকে নিক্ষেপ করে। এটা হচ্ছে আলফা কণা। বুঝছো? এই আলফা কণাগুলোকে যখন তিনি স্বর্ণপাতের উপর নিক্ষেপ করলেন, এই আলফা কণাগুলো স্বর্ণপাত ভেদ করে এই জিঙ্ক সালফেট আবরণের উপর আলোক ছটা সৃষ্টি করে। ম্যাক্সিমাম অর্থাৎ 99% আলফা কণাই স্বর্ণপাত ভেদ করে চলে যায়। আবার কিছু সংখ্যক আলফা কণা অর্থাৎ একটি আলফা কণার গতিপথ বিপরীত দিকে চলে আসে। কিছু সংখ্যক আলফা কণা নিক্ষেপ করার পর এদের গতিপথের পরিবর্তন হয়। পরিবর্তন হয় অর্থাৎ এদের গতিপথ বেঁকে যায়। কিছু সংখ্যক আলফা কণা কি হয়? বিপরীতমুখী হয়। বিপরীতমুখী আলফা কণা। আবার
শেষ পর্যায়ে পরীক্ষাকালে দেখলেন আবার কিছু সংখ্যক আলফা কণা নিক্ষেপ করলো, এগুলো আবার কি হয়, স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফেট আবরণের উপর আলোক ছটা সৃষ্টি করে। এই তিন ধরনের পর্যবেক্ষণের পর বিজ্ঞানী রাদারফোর্ড কিছু সংখ্যক সিদ্ধান্তে উপনীত হয়। রাদারফোর্ড এই সিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করে তার পরমাণুর মডেল উপস্থাপনা করেন। যখন তিনি দেখলেন যে কিছু সংখ্যক প্রায় ম্যাক্সিমাম আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যায়, এ থেকে তিনি সিদ্ধান্তে উপনীত হয় যে পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গাই হলো ফাঁকা, বেশিরভাগ জায়গা হলো ফাঁকা। এবং যখন আলফা কণার গতিপথগুলো পরিবর্তন হয়ে যায়, প্রচন্ড গতিসম্পন্ন আলফা কণার গতিবেগগুলো পরিবর্তন হয়ে যায় বা বেগে যায়, এ থেকে বিজ্ঞানী রাদারফোর্ড সিদ্ধান্তে উপনীত হয় যে পরমাণুর ভেতরে এমন এক ধরনের ভারী বস্তু আছে যা প্রচন্ড গতিশীল আলফা কণার গতিপথকে পরিবর্তন করে দিতে পারে। এবং কিছু সংখ্যক আলফা কণা, তবে 100-র মধ্যে একটা আলফা কণা যারা বিপরীত দিকে ফিরে আসে, এ থেকেও তিনি সিদ্ধান্তে উপনীত হয় যে পরমাণুর মধ্যে এক ধরনের ধনাত্মক আধানযুক্ত ভারী বস্তু রয়েছে, না হলে সমধর্মীতে কখনো বিকর্ষণ হওয়ার কোনো চান্স ছিল না। এখানে ধনাত্মক আধানযুক্ত এমন এক ধরনের ভারী বস্তু আছে যা এই ধনাত্মক আধানযুক্ত আলফা কণাকে গতিপথ পরিবর্তন করে দেয় এবং বিপরীতমুখী করে তোলে। এই কয়েক ধরনের সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা পরীক্ষার মাধ্যমে পরমাণুর মডেল সম্পর্কে ধারণা দেয়। এবারে আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেল মতবাদগুলো নিয়ে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে পরমাণুর গঠন সম্পর্কে এক ধরনের ধারণা প্রকাশ করে, যা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। রাদারফোর্ড বলেছিলেন যে প্রত্যেকটি পদার্থের একটি কেন্দ্র রয়েছে, যার নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। আমি যদি একটু চিত্রটা আঁকি, চিত্রটা সম্ভবত এরকম। রাদারফোর্ডের মতবাদগুলো এরকম ছিল, প্রত্যেকটি পদার্থের একটা কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রটির নাম হলো নিউক্লিয়াস, এই কেন্দ্রটার নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। এই জিনিসগুলো হলো চলার পথ বা কক্ষপথ। তাহলে রাদারফোর্ড কি বলল? রাদারফোর্ড বলল যে প্রত্যেকটি পদার্থের একটা কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রটির নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন থাকে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু এই ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, তাই পরমাণুর এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রনের ভরকেই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। 2 নম্বর মতবাদটা হচ্ছে এরকম, এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। কোত্থেকে সিদ্ধান্ত পাইছে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে। ওই যে ম্যাক্সিমাম বা 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যায়, সেখান থেকে সিদ্ধান্ত নেয় এই নিউক্লিয়াস হলো অত্যন্ত ক্ষুদ্র এবং ছোট, এর বেশিরভাগ জায়গায় হলো ফাঁকা। 3 নম্বর স্বীকার্যটা হচ্ছে যে সৌরজগতে, তুমি যদি একটা সৌরজগৎ চিন্তা করেন, এই সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে, এটা যদি আমি সূর্য চিন্তা করি স্থান, তারপরে হচ্ছে বুধ, শুক্র, এরকম করে যদি পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ক্রমাগত ঘুরতে থাকে, ঠিক তেমনি ভাবে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ক্রমাগত ঘুরতে থাকে। এবং তিনি আরো বলেন যে পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন থাকবে, নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। যেহেতু প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, এরা একে অপরের বিপরীত, তাই পরমাণুর চার্জ সামগ্রিকভাবে পরমাণুর চার্জ নিরপেক্ষ বা চার্জ শূন্য। কেন শূন্য? কারণ যেহেতু পরমাণুতে সমান সংখ্যক প্রোটন, সমান সংখ্যক ইলেকট্রন থাকে এবং এদের চার্জ একে অপরের বিপরীত এবং একই মানের, তাই পরমাণুর নিউক্লিয়াস বা পরমাণুর সামগ্রিকভাবে চার্জ শূন্য। এই ধনাত্মক চার্জবাহী এখানে যেহেতু প্রোটনের আধিক্যতা বেশি, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, এই ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল থাকে। এই আকর্ষণ বলকে বলা হয় কেন্দ্রমুখী আকর্ষণ বল বলা হয়। এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণেই সূর্যের চারদিকে গ্রহগুলো ক্রমাগত ঘুরতে থাকে। যেহেতু এই মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়, তাই এই মডেলকে বলা হয় সৌর মডেল। এবং রাদারফোর্ড পরমাণু মডেল থেকে সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়,
তাই এই মডেলটাকে বলা হয় নিউক্লিয়ার মডেল। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের আরো দুটো নিক নেম হলো, একটা হচ্ছে সৌর মডেল, একটা হচ্ছে সৌর মডেল। কেন সৌর মডেল বলা হয়? সৌরজগতের সাথে তুলনা করা হয় এই জন্য সৌর মডেল। এবং নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায় বলে এটাকে বলা হয় নিউক্লিয় মডেল। তাহলে রাদারফোর্ড কি বলেছেন? রাদারফোর্ডের স্বীকার্যগুলো বা মতবাদগুলো ছিল এরকম যে প্রত্যেকটি পদার্থের একটা কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রটার নাম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন থাকে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো অবস্থান করে। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, তাই পরমাণুর ভেতরে প্রোটন এবং নিউট্রনের ভরকে পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। এই নিউক্লিয়াস হলো অত্যন্ত ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ক্রমাগত ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঠিক তেমনই পরমাণুতে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক সমান সংখ্যক ইলেকট্রন পরমাণুর বাইরে অবস্থান করবে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের বিপরীত এবং সমান মানের, তাই সামগ্রিকভাবে পরমাণুর চার্জ শূন্য। এরপরে হচ্ছে এই ধনাত্মক আধানবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের এক ধরনের অ্যাট্রাকশন থাকে বা আকর্ষণ বল থাকে, যাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রমুখী আকর্ষণ বল বলে। এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণেই সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে। যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়, তাই একে বলা হয় সৌর মডেল। এবং এই মডেল থেকে সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, তাই এই জন্য একে বলা হয় নিউক্লিয়ার মডেল। আশা করছি রাদারফোর্ড পরমাণু মডেল তোমাদের একদম ক্লিয়ার। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। এবারে আমরা আলোচনা করব রাদারফোর্ড পরমাণু মডেলের ভুল ত্রুটি নিয়ে। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে মতবাদ প্রকাশ করার সময় কিছু ভুল ত্রুটি পাওয়া যায়। তার মধ্যে ভুল ত্রুটি হলো কক্ষপথ সম্বন্ধে ভুল ত্রুটি রয়েছে, চার্জহীন বস্তুর সাথে তুলনার ভুল ত্রুটি রয়েছে, একের অধিক ইলেকট্রন থাকলে ভুল ত্রুটি থাকবে, এবং ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। এই শর্টকাট কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ভুল ত্রুটিগুলোকে সহজে মনে রাখতে পারি। অর্থাৎ রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল, এই মডেলে পরমাণুর কিছু ভুল ত্রুটি পাওয়া যায়। আমরা জেনেছিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলের এই কেন্দ্রটা ছিল নিউক্লিয়াসের ভেতরে থাকতো প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে ইলেকট্রন অবস্থান করতো। এই রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কক্ষপথগুলোর কক্ষপথের আকার, আকৃতি এবং ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো বাইরে অবস্থান করবে, এগুলো কেমন কক্ষপথে থাকবে, কিভাবে থাকবে, কত দূরত্বে থাকবে, তার সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। দ্বিতীয়টা হলো এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে আমরা সৌরজগতের সাথে তুলনা করেছিলাম। সৌরজগতের সাথে তুলনা করেছি। সৌরজগতে কি থাকে? সৌরজগতে সূর্য এবং গ্রহ থাকে, উপগ্রহ, গ্যালাক্সি, নক্ষত্র ইত্যাদিগুলো থাকে। এই সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে চার্জ শূন্য, মানে এদের কোনো চার্জ নেই, এর চার্জ নিরপেক্ষ। কিন্তু পরমাণুতে যে প্রোটন, ইলেকট্রন রয়েছে, এগুলো হলো চার্জযুক্ত, ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত। এই চার্জযুক্ত বস্তুগুলোকে চার্জহীন বস্তুর সাথে তুলনা করা রাদারফোর্ডের সঠিক হয়নি। এই ধারণা থেকে রাদারফোর্ডের পরমাণু মডেলকে ভুল প্রমাণিত করা হয়। এবং এই পরমাণুতে বা এই পরমাণু মডেলে ইলেকট্রন যদি একটার বেশি হয়, একের অধিক ইলেকট্রন পরমাণুতে কিভাবে অবস্থান করবে, কিভাবে থাকবে, কত দূরত্বে থাকবে, তা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। অর্থাৎ এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে রাদারফোর্ড পরমাণু মডেলটি শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য তৈরি করা। একটা মাত্র ইলেকট্রন যে সকল পরমাণুতে রয়েছে, সেই মৌলগুলাতে বা সেই পরমাণুগুলাতেই কেবলমাত্র রাদারফোর্ড পরমাণু মডেল সাপোর্ট করে। অন্যান্য একের অধিক ইলেকট্রন থাকলে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে ওই পরমাণুকে ব্যাখ্যা করা যায় না। এবং বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, তখন এরা ক্রমাগত শক্তি হারাবে। অর্থাৎ এদের মধ্য থেকে শক্তিগুলো কি হয়? হারিয়ে যায় বা কমে যায়। এবং এক পর্যায়ে কমতে কমতে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপর পতিত হয়, অর্থাৎ নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ে। এবং এর ফলে কি হয়? পরমাণুর যে আকার ছিল, পরমাণুর আকারটা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। যদিও বাস্তবে এটা ঘটে না, কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলকে ভুল প্রমাণিত করা হয়। তাই রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো কি ছিল একবারে যদি আলোচনা করি, যে রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, এবং সৌরজগতের চার্জহীন বস্তুগুলোর সাথে পরমাণুর নিউক্লিয়াস, প্রোটন, ইলেকট্রনকে তুলনা করা সঠিক হয়নি। একের অধিক ইলেকট্রন পরমাণুতে কিভাবে থাকবে তা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে পরমাণু নিউক্লিয়াসকে ইলেকট্রনগুলো কেন্দ্র করে ঘুরলে শক্তি হারাবে এবং এক পর্যায়ে এরা নিউক্লিয়াসে পতিত হবে, ফলে নিউক্লিয়াসের আকারটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা।